সক্ষমতা থাকার পরও গদবাঁধা সিস্টেমে চলে যাওয়ার কারণে প্রত্যাশিত বিশ্ব গড়তে পারিনি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোকেই ঠিক করতে হবে, না হলে গন্তব্যবিহীন ঠিকানায় চলে যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা আরও বলেন, অর্থনীতির ভিত্তি হতে হবে মানুষ, কিন্তু ব্যবসা কেন্দ্রিক আত্মঘাতী সভ্যতা গড়ে উঠেছে। এই সভ্যতা টিকবে না। অভিজ্ঞতা জানাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন জোবরা গ্রামের নারীদের কাছে নতুন শিক্ষা অর্জন করার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীর ভবিষ্যৎ নিজেদের হাতে, আমরা আমাদের মতো করে গড়ব। নিজেদের মনে একটা স্বপ্ন থাকতে হবে। সব মেনে নিয়ে গর্তের মধ্যে ঢুকে গেলে কিছুই পরিবর্তন হবে না। আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম। আমরা এই সভ্যতা আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে, এটাই আমার আবেদন, যে আমরা কী ধরনের বিশ্ব চাই, কী ধরনের সমাজ চাই, কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই, এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে বের করে নিতে হবে। গতের মধ্যে ঢুকে গেলাম, যা আছে সেটা মেনে নিলাম, তাহলে কিছুই পাল্টাবে না, কিছুই পরিবর্তন হবে না। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমে আগের তুলনায় অর্ধেকে এবং ক্রমান্বয়ে শূন্যে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং অক্সিজেন হাটহাজারী মহাসড়কের উন্নয়ন সংক্রান্ত মত বিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি। বলেন, এবছর যেহেতু বর্ষা মৌসুম এসে গেছে, তাই এবার সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব হবে না। সভায় হাটহাজারী ও কর্ণফুলী এলাকায় আলাদা দুটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এছাড়া কালুরঘাট এলাকায় একটি ডেন্টাল কলেজ ও ডেন্টাল হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও আছে বলে জানান তিনি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগে ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে 3 দিনের কলম বিরতি চলছে দেশের সব কাস্টম হাউস, শুল্ক স্টেশন, কর অঞ্চল ও ভ্যাট কমিশনারেট অফিসে। বেনাপোল কাস্টম হাউসে কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি শুরু করায় স্থবির হয়ে পড়েছে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য। বন্ধ থাকে বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম ও পণ্য খালাস। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে এই কলম বিরতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানানো হয়। দুই গ্রুপের সংঘর্ষের জেরে রাজশাহী নার্সিং কলেজ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে কলেজের অধ্যক্ষ মোসাম্মদ মতিয়ারা খাতুন এক নোটিশে বন্ধের এই নির্দেশনা দেন। সেই সাথে দুপুর 12টার মধ্যে সকল শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে নোটিশে। তবে এ সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা হল কিংবা ক্যাম্পাস ছেড়ে যাননি। দুপুর থেকে ক্যাম্পাসে বিক্ষোভ স্লোগানে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন তারা। ঘোষণা দেন হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। এর আগে মঙ্গলবার দুপুরে কলেজে ডিপ্লোমা এবং বিএসসি ইন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়। রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সহ 7 দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। সকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে মীরবাগ এলাকায় প্রথমে মানববন্ধন ও পরে সড়ক অবরোধ করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা। বক্তারা জানান, বুড়িমারি সোনারহাট স্থলবন্দরের সাথে সংযুক্ত গুরুত্বপূর্ণ মহাসড়কটির প্রশস্ততা মাত্র 1.5 লেন। সংকুচিত সড়কের 10 কিলোমিটার অংশেই গেল 3 মাসে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। গতকাল বেইলি ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী সহ 3 জনের মৃত্যু হয়। কর্তৃপক্ষের অবহেলা, অপ্রশস্ত সড়ক, অবৈধ যান চলাচল, হাইওয়ে পুলিশের অনুপস্থিতি, সার্ভিস লেনের অপব্যবহারকে দায়ী করেন তারা। 7 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও জানান তারা। রাজশাহী 9 বনলতার পাশাপাশি ধূমকেতু পদ্মা, সিল্ক সিটি ও মধুমতি সহ সকল আন্তনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চালু সহ 8 দফা দাবি আদায়ে রেলপথ অবরোধ ও মানববন্ধন করেছেন জেলাবাসী। সকাল 9:30টায় অবরোধ ও মানববন্ধন কর্মসূচি শুরু হয়। প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী
এই কর্মসূচি পালন করেন জেলাবাসী। রহনপুর থেকে ছেড়ে রাজশাহীর উদ্দেশ্যে একটি লোকাল ট্রেন রেল স্টেশনে প্রবেশ করলেই ট্রেনটি আটকে দেন আন্দোলনকারীরা। দ্রুত তাদের দাবি মেনে না নেওয়া হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসে নির্ধারিত সময়ের প্রায় 40 মিনিট পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সিলেটের কানাইঘাটের ৮ গ্রাম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১৬ জনকে আটক করেছে বিজিবি। সকাল ৮টার দিকে ১৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ জন শিশু রয়েছে। বিজিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশের নাগরিক দাবি করেছেন। দীর্ঘদিন ধরে তারা ভারতে বসবাস করে আসছিলেন। তদন্ত শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এদিকে অনুপ্রবেশ ও পুশ ইন ঠেকাতে কুমিল্লা সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছে বিজিবি। টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সকালে কুমিল্লার ১৪ গ্রামে বালুজুড়ি বিজিবি বিওপি ক্যাম্প উদ্বোধন করেন কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল করিম। জানান, তথ্য পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশ ইনের পরিপ্রেক্ষিতে ফেনী সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত ঘিরে ফেনী জেলার ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে বেড়েছিল উদ্বেগ উৎকণ্ঠা। তবে বিজিবির টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে সীমান্তবাসী এলাকার বাসিন্দাদের মাঝে। ফেনীর ৯৫ কিলোমিটার স্থল ও বাকি ৮ কিলোমিটার নদীপথ সীমান্ত রয়েছে, যা রক্ষায় অতন্ত্র প্রহরী ভূমিকায় ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি। চলমান পরিস্থিতিতে সীমান্ত এলাকার সুরক্ষা ও জনগণের নিরাপত্তায় বিজিবি, পুলিশ ও জেলার সীমান্তবর্তী ৩ জেলা প্রশাসনের সমন্বয়ে অব্যাহত রেখে আনসার সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা রাতে পাহারা দিচ্ছেন সীমান্ত এলাকা জুড়ে। বাসিন্দারা বলছেন, ভারত পাকিস্তানের মধ্যে বিরোধ থাকলেও সীমান্ত এখনও স্বাভাবিক। তবে বিএসএফ যদি কোনো রকম তৎপরতা দেখায়, তাহলে স্থানীয় জনতা, আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবি সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে। দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে অনেক লোক কোচিং করে দিচ্ছে। তারা আমাদের এই অঞ্চলে বিজিবি অত্যন্ত দক্ষতা ও কঠোরভাবে দায়িত্ব পালন করতেছেন। ভারতে মুসলমান পুশিং করতেছে, আমাদের এখান থেকে পুশিং করার কোনো সুযোগ নাই। আমাদের একটা কমিটি আছে, বিজিবির সাথে পরামর্শ করে আমাদের একটা কমিটি হয়েছে। বিজিবি জানায়, নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। আমাদের সম্মানিত মহাপরিচালক এবং অধিনায়ক মহোদয়ের নির্দেশক্রমে আমরা দেশের নিরাপত্তা স্বার্থে সর্বদা সতর্ক ও সচেতন আছি। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ। ভারত অংশে বিএসএফ আগে হ্যালোজেন লাইট ব্যবহার করলেও এখন তারা উজ্জ্বল এলইডি লাইট ও ক্যামেরা এবং সেন্সর প্রতিস্থাপন করেছে। তবে এখন পর্যন্ত এই সীমান্ত দিয়ে পুশ ইনের ঘটনা ঘটেনি বলে জানায় স্থানীয়রা। টিভিসি নিউজ ডেস্ক। জনগণের অধিকার প্রয়োগের জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বিএনপির ৩১ দফা সংস্কারের ধারাবাহিকতার অংশ মন্তব্য করে তিনি বলেন, সংস্কারের দলই বিএনপি। দুপুরে মৌলভীবাজার জেলা বিএনপির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন। সভায় বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে জুয়ার আসর থেকে পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজের একদিন পর বিজিবি সদস্য হাফিজুর রহমান লিটনের মরদেহ পাওয়া গেছে। সকালে সদর উপজেলার কলপুর গ্রামের একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর গ্রামের একটি খাল পাড়ে জুয়া খেলা চলছিল। বলতলী পুলিশ ফাঁড়ির একটি টিম সেখানে গিয়ে ধাওয়া করে। সেখান থেকে হাফিজুর রহমান সহ ১০ থেকে ১৫ জন ছোটাছুটি করে পালিয়ে যায়। এরপর থেকেই হাফিজুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।